স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। জনকল্যাণের কথা চিন্তা করে দায়িত্ব পালন করতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় প্রশিক্ষণ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার মেধা নির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানব সম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশায় থাকা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আবারও স্পষ্ট করে দিয়েছে এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তা হিসাবে রাষ্ট্রের মালিক জনগণের স্বার্থ এবং কল্যাণ নিশ্চিত করা আপনাদের প্রধান দায়িত্ব। জ্বালানি তেলের জন্য আজও দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে গ্রাহকের চাপ রয়েছে। দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন অনেকে। এই বিষয়ে জানাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। যানবাহনের চালকরা আজ চাহিদা মতো তেল পাচ্ছেন কিনা আমাদের জানান। আসিফ, আমি এখন রমনা পেট্রোল পাম্পের সামনে রয়েছি। এখানে আমরা দেখেছি যে সকাল থেকে দীর্ঘ সারি, চালকদের যে 1.5 মাস ধরে যে দীর্ঘ অপেক্ষা এবং যে ভোগান্তি, সেটি ভোগান্তি এখানে রয়েছে। অর্থাৎ একেবারে কিলোমিটার থেকে কিলোমিটার দাঁড়িয়ে তারা চালকরা তেল নিচ্ছেন। আমি এখন দেখতে পাচ্ছেন একেবারে যে চালকদের যে ভোগান্তি, সেটি এখনও শেষ হচ্ছে না। অর্থাৎ বাংলাদেশের যে অকটেন উৎপাদন করে এবং কি আমদানিও করে, তারপরও সরকারের এত উদ্যোগের পরেও এই ভোগান্তি যেন শেষই হচ্ছে না। চালকরা বলছেন তারা অনেকে সকালে ভোরে এসেছেন, তারপরেও তারা দীর্ঘ লাইন, অনেক পাম্প বন্ধ রয়েছে, সেখানে তেল দিচ্ছে না, বন্ধ আছে। কারণ হচ্ছে তারা তাদের যে রীতিমতো যে সরবরাহ পাওয়ার কথা, সেটি তারা পাচ্ছে না। একেবারেই বলা চলে দীর্ঘ যে অপেক্ষা, সেই অপেক্ষার প্রহর তারা গুনছেন এবং কি তাদের যে ভোগান্তি রয়েছে। আমি যদি এখন বাংলাদেশ পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের যে সভাপতি, তার সাথে একটু কথা বলতে চাই, নাজবুল হক, একটু কথা বলতে চাই যে বাংলাদেশ তো এই যে অকটেন উৎপাদন করে এবং কি আমদানিও বাড়িয়েছে এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আরও সরবরাহ বাড়ানোর জন্য, তারপরেও কেন এত ভোগান্তির দামও বাড়িয়েছে? না, অ্যাকচুয়ালি পরিস্থিতি কিন্তু উন্নতির দিকে যাচ্ছে এবং এখন যেই লাইনগুলো আপনারা দেখছেন, এই লাইনগুলো হওয়ার মূল কারণটা হলো পাম্পগুলো বিকেলবেলা বা সন্ধ্যায় বা রাত্রে তেল শূন্য হয়ে যাচ্ছে, সকালে পাম্পগুলো খুলতে পারছে না। এটার মূল জিনিসটা হলো এখন যেটা পরিস্থিতিতে উন্নতি হয়েছে, ওনারা তো 20% সরবরাহ বাড়িয়েছেন এবং সরকারের কাছে পর্যাপ্ত তেল আছে, 2-3 মাসে সমস্যা হবে না। কিন্তু প্রশ্নটা হয়েছে যে তাহলে এই লাইনটা কেন? আপনারা সবাই তো প্রেসের সকালবেলা বেরিয়ে যান, দেখতে পাচ্ছেন লাইন। এই পাম্পগুলো যদি সকাল 8টা বা 9টা থেকে চালু হইতো, তাইলে পরে এই লাইনটাও থাকতো না। এখন সকালবেলা যদি আপনার এই লাইনটা না থাকে বা যে রাখতে না হয়, তাহলে পরে আপনি প্রত্যেকটা পেট্রোল পাম্প সকালে চালু করতে হবে। আর সকালে চালু করতে হলে আগের দিন রাতে তেলটা থাকতে হবে। এখন আগের দিন রাতে যাতে তেল থাকে, এই পরিমাণ তেলটা গভর্নমেন্ট 20% বাড়িয়েছে, তো আর সামান্য কিছু বাড়িয়ে দিলেই রাতে তেলটা থাকবে, তাইলে আর কোনো লাইনই থাকবে না। আর এটা সরকারি সিদ্ধান্তের উপর নির্ভর করে। সরকার থেকে বলা হচ্ছে যে অবৈধ মজুতদারের কারণে এই সংকট তৈরি হচ্ছে। আপনার অবৈধ মজুত তো ছিল, এখনও আছে, অনেক কমে গেছে। কেউ যদি অবৈধ মজুত করে, তার দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই তো হয়, কিন্তু সেটা ওনারা কতটুকু দিচ্ছে না আমার এটা জানা নাই। অবৈধ মজুত শুধুটা আপনি দেখেন, আজকে সকাল থেকে আমি এই পর্যন্ত আমার পাম্প চালু হয়েছে প্রায় 1 ঘন্টা, সোয়া ঘন্টা হয়ে গেছে। এই সোয়া ঘন্টার ভিতরে অন্তত 50টা গাড়ি আমি দেখছি তেল যা চাইছে তার অর্ধেকও যায় না, বইরা পড়ে যাচ্ছে, বিশেষ করে মোটরসাইকেল। তো এই জিনিসগুলো ওনাদেরও একটু সচেতন হইতে হবে পাবলিকের, যে আমার যেটুকু আছে এটুকু দিয়ে আমি চালাই, আর 1 দিন বা 2 দিনের তেল থাকা অবস্থায় পাম্পে যাই না, ওনারা কিছু কমলে এসে পাম্পে ভিড় করতেছেন। এইটা তো ঠিক না, ওনাদেরকে বুঝতে হবে। এবং গভর্নমেন্ট তো আপ্রাণ চেষ্টা করতেছে, তারা মানে অত্যন্ত আন্তরিক এই সমস্যার সমাধানের জন্য। হয়তো সাপ্লাই চেনে কোনটা কি এটা ধীরে ধীরে করতেছেন ওনারা। আমি তো বললাম যে প্রত্যেকটা পেট্রোল পাম্প যদি সকালে খুলে দেয়, তাহলে এই লাইনে কিছুই থাকবে না, এটার গ্যারান্টি। আসিফ, আপনি শুনতে পাচ্ছিলেন যে
বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের যে সভাপতি, তিনি বলছিলেন যে যেহেতু সকালবেলা যেন এই পেট্রোল পাম্পগুলো চালু করা যায়, সকাল থেকে যদি এই তেল দেওয়া যায় তাহলে এই দীর্ঘ অপেক্ষা এবং কি ভোগান্তি কিছুটা হলেও লাঘব হবে। আসিফ ছিল আমার কাছে পেট্রোল পাম্প থেকে চালকদের যে ভোগান্তি সর্বশেষ তথ্য। জি সীমান্ত, ধন্যবাদ আপনাকে। গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রভাব এখনও চট্টগ্রামে পড়েনি। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, চট্টগ্রামের পরিস্থিতি কেমন দেখছেন? এছাড়া ফিলিং স্টেশনের অবস্থাও আমাদের জানাবেন। আসিফ, আমরা চট্টগ্রামের বেশ কয়েকটি ফিলিং স্টেশনে সকাল থেকে ঘুরে দেখেছি। গত 3 দিন ধরে কিন্তু চট্টগ্রামের ফিলিং স্টেশনের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে এবং আমরা এর আগে যে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা যে অপেক্ষা, সেটি কিন্তু এখন নেই বললে চলে। এবং প্রত্যেকটা ফিলিং স্টেশনে কিন্তু মোটামুটি যারা আসছে তারা তেল পাচ্ছে এবং আগের মতো লাইন নেই। আর গণপরিবহনের ভাড়া, যেটি সরকারের পক্ষ থেকে বৃদ্ধি করার কথা বলা হয়েছে প্রতি কিলোমিটার 11 পয়সা করে, সেটি কিন্তু চট্টগ্রামে এখনো ভাড়া বৃদ্ধি করেনি। আমরা কিছুক্ষণ আগে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যে যুগ্ম সম্পাদক শাহজাহান, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন বিআরটিএ থেকে তাদেরকে একটি রিশিডিউল দেওয়া হবে, যেটি প্রতিটা রুটে কত কিলোমিটার রাস্তা এবং কত কিলোমিটার আসলে বাসে কত টাকা পুরোপুরি ভাড়া বাড়বে, 11 পয়সা করে যদি হয় প্রতি কিলোমিটারে। সেই রিশিডিউল দেওয়ার পরে কিন্তু তারা ভাড়া বাড়াবে। নয়তো তারা যদি তাদের ইচ্ছা মতো ভাড়া বাড়ায়, সেক্ষেত্রে দেখা যায় কি যারা যাত্রী তাদের সাথে অনেক সময় তাদের বাকবিতণ্ডা হয়, অনেক সময় অনেক ঝামেলা হয়ে যায়। যার কারণে বিআরটিএ থেকে নির্ধারণ করে দেওয়া রিশিডিউল তালিকা অনুযায়ী তারা ভাড়া বাড়াবে। যেহেতু বিআরটিএ আজকে বন্ধ, আগামীকাল হয়তো তাদেরকে রিশিডিউলটা দেওয়া হবে। দিলে পরে তারপরে তারা তাদের সিদ্ধান্ত নেবেন এবং কোন রুটে কত টাকা ভাড়া বাড়াবে সেটি তারা সেভাবে তালিকা দিয়ে কিন্তু জানিয়ে দিবেন যাত্রীদেরকে। এছাড়া আমরা যদি বলি, এখানে গণপরিবহন বলতে লোকাল যে বাসগুলো, লোকাল যে মিনি হলার এবং ছোট ছোট যে বাসগুলো, সেগুলো কিন্তু খুব একটা ডিজেলে চলে না। সেগুলো বেশিরভাগ ছোট বাসগুলো কিন্তু যেগুলো গ্যাসেতে চলে, সিএনজিতে, যার কারণে সেগুলো ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। এবং ডিজেলে যেগুলো চলে লোকাল বাস, সেগুলো কিন্তু এরই মধ্যে কিছু কিছু বাস ভাড়া বাড়িয়েছে, তারা তাদের ইচ্ছে মতো নিচ্ছে, এমন অভিযোগ কিন্তু যাত্রীরা করেছে। তবে যেহেতু এখানে সবচেয়ে বড় কথা চট্টগ্রামের উত্তর জেলা, দক্ষিণ জেলা এবং আন্তঃজেলার যে বাসগুলো, সেগুলোর ভাড়া বাড়ানোর বিষয়টি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সেগুলোই কিন্তু বিআরটিএ থেকে রিশিডিউল পাওয়ার পরে আগামীকাল তারা সিদ্ধান্ত দিবেন কত টাকা বাড়ছেন। চট্টগ্রামে কিন্তু এ পর্যন্ত যে রুটগুলোতে বাসগুলো রয়েছে, সেখানে সবচেয়ে বেশি বাস চলছে হচ্ছে আন্তঃজেলায়। আন্তঃজেলায় প্রতিদিন প্রায় 12 থেকে 1500 বাস এখান থেকে যাতায়াত করে, বাসগুলো যাতায়াত করে, যেগুলো কিন্তু ভাড়া এখনো পর্যন্ত পারেনি এবং সে প্রভাব পড়েনি। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, যিনি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ইউনিয়নের যিনি নেতা, তিনি যেটি বলেছেন সেটা হচ্ছে সরকার যে গাড়িগুলোতে প্রতি কিলোমিটার, তার জানা মতে চট্টগ্রামে কিন্তু 52 সিটের বাস নেই, যার কারণে যে বাসগুলো সেগুলো 52 সিটের কম। 52 সিটের কম গাড়িগুলোতে যদি 11 পয়সা করে বাড়ানো হয়, তাহলে সেক্ষেত্রে তাদের কিন্তু যে ডিজেলের দাম বেড়েছে সেটি কিন্তু তাদের পোষাবে না, এমনটা জানি। কিন্তু এই একটি ফারাকটা কিন্তু তারা আসলে পেয়েছেন এখানে। তো 52 সিটের গাড়ি হলে 11 পয়সা যদি প্রতি কিলোমিটারে বাড়ে, তাহলে তাদের খুব পোষাবে। 52 সিটের নিচের গাড়িগুলোতে কিন্তু তাদের পোষাবে না। এটা নিয়ে তারা পরবর্তী কোনো তাদের সিদ্ধান্ত তারা বাংলাদেশ যে সড়ক বিভাগ আছে তাদের সাথে কথা বলে জানাবেন। তো চট্টগ্রামে কিন্তু ভাড়া বৃদ্ধির ব্যাপারে এখনো পর্যন্ত পরিস্থিতি তেমন কোনো ধরনের এখানে প্রভাব পড়েনি এবং আগামীকাল যদি তারা বিআরটিএ থেকে রিশিডিউল পায়, তাহলে তাদের ভাড়া নির্ধারণ করবে এবং নির্ধারণ করার পরে কিন্তু তারা বলতে পারবে আসলে কতটুকু ভাড়া বাড়াচ্ছে বা কতটুকু ভাড়া বাড়ছে না। এ ছিল আমার কাছে আজকে গণপরিবহনের ভাড়া বৃদ্ধির ব্যাপারে সর্বশেষ তথ্য। আসি জি, ছিলেন রুনা আনসারি। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর সরকার বাস ভাড়া কিলোমিটারে 11 পয়সা বাড়ালেও নেওয়া হচ্ছে অনেক বেশি। গতকাল রাজধানীর যাত্রীরা এমন অভিযোগ করেছেন। এ ব্যাপারে কর্তৃপক্ষকে তদারকির আহ্বান জানিয়েছেন তারা। বর্ধিত বাস ভাড়া বাড়ার প্রেক্ষিতে রাজধানীর যাত্রী এবং বাস মালিকদের উপর কী ধরনের প্রভাব পড়েছে আজকে তা আমরা দেখার চেষ্টা করব। আজিমপুর থেকে মহাখালীর দূরত্ব 5.4 কিলোমিটার। সরকার প্রতি কিলোমিটারে ভাড়া 11 পয়সা বাড়ানোর পর দাঁড়ায় 2 টাকা 54 পয়সা। সেই হিসেবে আসে 13 টাকা 66 পয়সা, কিন্তু নেওয়া হচ্ছে 25 টাকা। ভাড়া আদায়কারী তুলে ধরলেন তার বেশি নেওয়ার যুক্তি। 14 টাকা
নাকি লাস্ট যখন আপডেট করেছে বিআরটিসি? তেলের দাম বাড়ছে, কয় টাকা করে বাড়ছে? হ্যাঁ, ভাড়া আদায়কারীদের দাবি তারা এখনো বাড়তি ভাড়া নিচ্ছেন না। নতুন তালিকা এলে বাড়তি ভাড়া নেওয়া হবে। এখনো তো আমরা বাড়াইনি, ভাড়ার চার্ট পাইলে তখন আমরা বাড়াবো আর কি। আমাদের মালিক সমিতি বলবে, আমাদের কোম্পানির গাড়ি কোম্পানি যেগুলো অর্ডার দিবে সেই সঙ্গে আমরা বাড়াবো, এর আগে নয়। যাত্রীরা অবশ্য বলছেন তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। 5 টাকা বাড়তে দিয়েছে, 5 টাকা। 10 টাকা রাখে নাই তো 15 রাখবে বলছে, বাট 15 রাখে না, 20 রাখছে। সরকার বাস ভাড়া কিলোমিটার প্রতি 11 পয়সা বাড়ানোর ফলে ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত 112 কিলোমিটারের জন্য বাড়বে 12 টাকা। ঢাকা থেকে চট্টগ্রাম 248 কিলোমিটার পথের জন্য 26 টাকা। ঢাকা থেকে সিলেট 241 কিলোমিটারের জন্য 27 টাকা। ঢাকা থেকে রাজশাহী 252 কিলোমিটারের জন্য 29 টাকা। ঢাকা থেকে বরিশাল পর্যন্ত 175 কিলোমিটার পথের জন্য বাড়বে 19 টাকা। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, নতুন করে হাসপাতালে কোনো রোগী ভর্তি হয়েছে কি, এবং সেখানে জেলার সার্বিক পরিস্থিতি আমাদের জানান। আসিফ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও ইএমও ইনচার্জ ডক্টর শঙ্করকে বিশ্বাসের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার এক শিশুর মৃত্যু হয়েছে এবং গত 24 ঘন্টায় নতুন করে আরও 10 জন শিশু ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে এই 24 ঘন্টায় 4 জন রোগী বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 144 জন রোগী, আর চলতি মৌসুমে মোট 786 জন রোগী ভর্তি হয়েছিলেন এই হাসপাতালে এবং মৃত্যুবরণ করেছে এখন পর্যন্ত মোট 53 জন রোগী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাজশাহী বিভাগের 8 জেলা ছাড়াও খুলনার কুষ্টিয়া, মেহেরপুর এবং ঢাকার রাজবাড়ী, ফরিদপুর জেলার হামের আক্রান্ত উপসর্গ নিয়ে রোগী ভর্তি হচ্ছেন এবং এই হাসপাতালে রোগীদের সেবা দেওয়ার জন্য আলাদা করে একটি 40 শয্যাবিশিষ্ট একটি ওয়ার্ড তৈরি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও আসিফ, একটি বিষয় যদি বলে রাখি যে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় গত 20 এপ্রিল থেকে রাজশাহী সিটি কর্পোরেশন এবং জেলায় হামের টিকাদান কার্যক্রম চলছে। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় এবার 54,144 জন শিশুকে হামের টিকাদানের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং জেলার যে 8টি উপজেলায় 2,01,976 জন শিশুকে হামের টিকা দেওয়ার জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে হামের সর্বশেষ খবর। আসিফ। জি, ইউসুফ আদনান, আপনাকে ধন্যবাদ। তীব্র গরমে হাঁসফাঁস রাজধানীর জনজীবন। ঢাকার বাইরেও একই অবস্থা। দিনভর প্রখর রোদ আর রাতের গরমে নাজেহাল সাধারণ মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে রবিবার থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গরমের তীব্রতায় স্বস্তি নেই কোথাও। বাসাবাড়ি থেকে শুরু করে কর্মক্ষেত্র সর্বত্রই ভোগান্তি। প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ সবাই। রোদে দীর্ঘ সময় কাজ করায় বাড়ছে অসুস্থতার ঝুঁকি। গরম থেকে রক্ষা পেতে অনেকে ভিড় করছেন খোলা জায়গায় ও জলাধারের পাশে। কেউ ছায়ায় বসে সময় কাটাচ্ছেন, কেউ আবার ঠান্ডা পানিতে স্বস্তি খোঁজার চেষ্টা করছেন। বেশি গরম পড়ছে, এই গরমের মধ্যে হাঁটা চলা খুব মুশকিল হয়ে গেছে। এখন ঘর থেকে আমরা দিনের বেলা ঘর থেকে বেরোই না গরমের জন্য, এখন বিকেলবেলা একটু হাঁটতে বেরোইছি। পানি খেতে হচ্ছে বেশি করে। এখন বাইরে আসলে ঠান্ডা পানির চাহিদাটা অনেক বেশি। ঘামাচি দেখা দিচ্ছে, তারপরে অ্যালার্জি দেখা দিচ্ছে, চুলকানি এগুলো দেখা দিচ্ছে গরমের মধ্যে। গরমের সমস্যা, অনেকই ক্লান্ত লাগে, কাজ কাম করতে পারি না ঠিক মতন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 37.8 ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস। অবশ্য কিছুটা স্বস্তির খবরও রয়েছে। আবহাওয়া অফিসের মতে গরমের তীব্রতা কমে এসেছে। 22 তারিখে দেখা 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উঠছে রাজশাহীতে, অর্থাৎ এই মৌসুমে কিন্তু এটা সর্বোচ্চ ছিল। এবং আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে এটা 37.8 ডিগ্রি, মানে 2 ডিগ্রি কিন্তু কমে গেছে। তার মানে কি আমরা দেখছি যে ওই তাপপ্রবাহের যে তীব্রতাটা ছিল এবং ব্যাপ্তি যেটা ছিল সেটা দুটাই কিন্তু কমে আসছে।
এবং আগামী দিনগুলোতে আরও কমে আসবে। তিনি জানান আগামী সপ্তাহ থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে, যা বেশ কিছুদিন অব্যাহত থাকবে। আগামী কালকের পরে তাপপ্রবাহ এটা অনেকটাই প্রশমিত হয়ে বৃষ্টিপাত বাড়বে এবং আগামী সপ্তাহে আমরা ওরকম কিন্তু তাপপ্রবাহ আশঙ্কা করছি না। আগামী সপ্তাহে মানে স্বাভাবিক এবং থাকবে, কমফোর্টেবল থাকবে। মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টির প্রবণতা রয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ইরানের একটি বন্দরে যাওয়ার পথে ইরানি পতাকাবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস রাফায়েল পেরালতা DDG 115। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এর বরাতে আল জাজিরা জানিয়েছে, শুক্রবার জাহাজটি যখন ইরানের একটি বন্দরের দিকে যাচ্ছিল তখন মিসাইল ডেস্ট্রয়ার সেটিকে বাধা দেয় এবং নিজেদের নিয়ন্ত্রণে নেয়। তবে জাহাজটিতে কী ধরনের মালামাল ছিল বা কেন সেটিকে জব্দ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনও জানানো হয়নি। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র উত্তেজনার মাঝে এই জাহাজ জব্দের ঘটনা ঘটল। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।